বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যাশা মতোই বড় জয় পেতে চলেছে প্রয়াত খালেদা জিয়ার দল বিএনপি। গতকালই ভোট হয়েছে এবং তারপর ভোট শেষ হতেই কাউন্টিং, এবং এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে বাংলাদেশে অনেকটাই এগিয়ে বিএনপি জোট। 151 ম্যাজিক ফিগার থেকে অনেকটাই এগিয়ে বিএনপি। 166 আসনে জয়ী প্রয়াত খালেদা জিয়ার দল। জামাত ছাত্র জোটের দখলে 58 আসন। 300 আসনের মধ্যে 299 আসনে গতকাল ভোট গ্রহণ হয়। বিক্ষিপ্ত কিছু অশান্তিও হয়েছিল এবং তারপর গণনা শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যেই বড় জয় পেতে চলেছে বিএনপি। পদ্মাপাড়ে বিএনপির পালে জোরালো হাওয়া। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম ভোটে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির জয়। 17 বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান এবং বাজিমাত। জোড়া আসনে খালেদার ছেলে তারেক রহমান জয় পেয়েছেন। ঢাকা 17 এবং বগুড়া 6 আসনে জয়ী বিএনপি চেয়ারম্যান তারেক। খালেদার মৃত্যুতে সমবেদনার ভোট বিএনপির ঝুলিতে। জামাতের বিরুদ্ধে বাংলাদেশের রায়। বাংলাদেশের ভোটে জামাত ছাত্র জোটের লড়াই। বাংলাদেশে বিএনপি বনাম জামাত লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ছাত্র বিদ্রোহে গত বছর শেখ হাসিনা সরকারের পতন হয় এবং ছাত্র বিপ্লবের বাড়তি সুবিধা পেল না জামাত শিবির। বাংলাদেশের ভোট গণনা। বাংলাদেশে অনেকটাই এগিয়ে বিএনপি জোট। 151 ম্যাজিক ফিগার থেকে এগিয়ে বিএনপি। 300 আসনের সংসদ এবং সেখানে 299 আসনে ভোট হয়েছে গতকাল। বিক্ষিপ্ত কিছু অশান্তিও হয়েছে, ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে এবং এরপর ভোট কাউন্টিং শুরু হয়ে যায়। রাতভর কাউন্টিং হয়েছে। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে 166 আসনে জয়ী প্রয়াত খালেদা জিয়ার দল। জামাত ছাত্র জোটের দখলে 58 আসন। 300 আসনের মধ্যে 299 আসনেই গতকাল ভোট গ্রহণ হয়েছে। পদ্মাপাড়ে বিএনপির পালে জোরালো হাওয়া। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম ভোটে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির জয়। 17 বছর পর দেশে ফিরে তারেক রহমানের বাজিমাত। জোড়া আসনে খালেদার ছেলে তারেক রহমানের জয়। ঢাকা 17 এবং বগুড়া 6 আসনে জয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনার ভোট বিএনপির ঝুলিতে গেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের এই ভোটের ফলাফল নিয়ে আমরা কথা বলেছিলাম CNN নিউজ 18 এর সিনিয়র এডিটর পল্লবী ঘোষের সঙ্গে। বিএনপির জন্য ক্লিন সুইপ, পুরো মেজরিটি পেয়েছে আর তারেকুর রহমান ভেরি ক্লিয়ারলি প্রাইম মিনিস্টার হবেন। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন একটা ইয়াং ফার্স্ট টাইম ভোটার, প্রথমবার ভোট দিয়েছেন। আমি খালি চট করে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, আপনি কি চান যে নতুন সরকার যার হবে ওতে সব থেকে ইম্পর্টেন্ট প্রায়োরিটি কী হওয়া উচিত? আমাদের যে নতুন সরকার গঠন হবে সেই নতুন সরকার গঠনের আমাদের ইয়াং ভোটাররা আমরা যে ভোট দিয়েছি তার মূল ম্যান্ডেটটাই হচ্ছে কোনো দুর্নীতি থাকবে না বাংলাদেশে। দুর্নীতিমুক্ত হবে এবং সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোনো যাতে দুর্নীতি না থাকে। একই সঙ্গে ইতিপূর্বে যেই আমাদের ইলেকশনস প্লাস হচ্ছে যে অন্যান্য সেকশনে আমরা দেখেছি যে জোরপূর্বক বিভিন্ন মত দমন করে রাখা, সংবাদপত্রের মতামত দমন করে রাখা এবং বিভিন্ন ইয়াং স্পেশালিস্ট বা সোশ্যালিস্ট যাদেরকে হচ্ছে আপনার মত দমন করে রাখা হতো, সেই ধরনের কোনো সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হবে না। এই বিষয়গুলোই মূলত আমাদের চাওয়া। যেখানে তো এত ভোট যে বিএনপি পেয়েছে, আপনার কি মনে হয় জামাত কেন করতে পারি? কি আপনার মনে হয় মহিলা ভোট আর স্টুডেন্ট ভোটগুলো ডিভাইড হয়ে বিএনপির পক্ষে গেছে? না, এটা তো এক্সপেক্টেড ছিল। কারণ হচ্ছে আপনি দেখেন জামাত কিন্তু ইতিহাসে আপনার হচ্ছে যে খুব বেশি ভোট কখনো পেয়েছে এমনটা না, বাংলাদেশের ইতিহাসে কখনোই নাই। ভারত আর বাংলাদেশের রিলেশনশিপ আমার কি মনে হয় এখন ভালো হবে, কেন বিএনপি এসছে? ভারত এবং বাংলাদেশের রিলেশনশিপ সেটা হচ্ছে আসলে আমাদের আমি যেটা মনে করি যে একজন ব্যক্তি হিসেবে আমি আমার প্রতিবেশীর সাথে যেই সম্পর্ক বজায় রাখবো, অবশ্যই ভারত এবং বাংলাদেশ সেই সম্পর্কই বজায় থাকবে। হ্যাঁ, সময়ের সাথে সাথে হয়তো আপস অ্যান্ড ডাউনস সময় এবং পরিস্থিতির সাপেক্ষে কম বেশি হতে পারে, যেটা খুবই ন্যাচারাল। আমার প্রতিবেশীর সাথে আপনারও আপনার প্রতিবেশীর সাথে হচ্ছে, তো সেটা কম বেশি হতেই পারে। কিন্তু তার মানে এই নয় যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ থাকবে, অবশ্যই ভালো থাকবে এবং এটা ইউনিভার্সাল
ইউনিভার্সাল ট্রুথ যে এটাই ন্যাচারাল জাস্টিস অলসো, ন্যাচারাল Very nice to hear কি এটা একদম ন্যাচারাল, স্বাভাবিক। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে কথা বলার জন্য। সো আপনি শুনতে পাচ্ছেন, স্বাভাবিক যে ইন্ডিয়ার বাংলাদেশের সম্বন্ধ ভালো হবে। তাছাড়া ইয়াং ভোটার্স যারা হয়তো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে, ফার্স্ট টাইম ভোটার্স এনাদের মতন, ওরা একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। ওরা এখন চায় চাকরি, ওরা চায় ইকোনমিক ডেভেলপমেন্ট, পলিটিক্যাল স্টেবিলিটি। কেন পলিটিক্যাল স্টেবিলিটি হলে তাহলে ফরেন ইনভেস্টমেন্টটাও বাড়বে। বাংলাদেশে অনেকটাই এগিয়ে বিএনপি জোট, 151 ম্যাজিক ফিগার থেকে এগিয়ে রয়েছে বিএনপি। 180 আসনে জয়ী প্রয়াত খালেদা জিয়ার দল। জামাত ছাত্র জোটের দখলে 69 আসন। 300 আসনের মধ্যে 299 আসনে গতকাল ভোট গ্রহণ হয়েছে এবং তারেককে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সতেরো বছর পর দেশে ফিরে বাজিমাত তারেক রহমানের। তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তারেক রহমানকে অভিনন্দন ভারতের প্রধানমন্ত্রীর। বিএনপির বড় জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। গণতন্ত্রী প্রগতিশীল বাংলাদেশের পাশে ভারত। বাংলাদেশের সবাইকে নিয়ে চলার বার্তা প্রধানমন্ত্রী মোদীর। আপনার নেতৃত্বে মানুষের আস্থার প্রতিফলন, এক্স স্যান্ডেলে মন্তব্য প্রধানমন্ত্রীর। দুদেশের উন্নয়নে একযোগে কাজের বার্তা প্রধানমন্ত্রী মোদীর। এবং এর আগে তারেক রহমানও জানিয়েছিলেন ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে চলার কথা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমরা যোগাযোগ করেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দীর সঙ্গে। দেবাশিস বাবু, স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। দেবাশিস বাবু, এই শেখ হাসিনার সময় ভারতের যে সুসম্পর্ক, ভারত বাংলাদেশ সম্পর্ক যে উচ্চতায় পৌঁছেছিল, তা কি ফিরে আসতে পারে? ফের সহজ হবে সম্পর্ক? বিএনপির জয় কি মনে করা হচ্ছে? পুরো সহজ সম্পর্ক হবে কিনা বলা মুশকিল, তবে সম্পর্কটা একটা নরমালাইজ হবে এবং এর অনেকগুলো কারণ আছে। প্রথমত, বিএনপির সাথে আগে ভারতের সম্পর্ক ছিল, খুব উষ্ণত না হলেও ওয়ার্কেবল রিলেশন আমাদের সাথে ছিল। দ্বিতীয়ত হচ্ছে, তারেক জিয়া কিন্তু একটা বার্তা দিয়েছেন নির্বাচনের আগে যে ভারতের সাথে আমরা সুসম্পর্ক বজায় রেখেই চলবো, আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের প্রতি ঝুঁকবো না। ভারতের তরফ থেকে কিন্তু একটা বার্তা দেওয়া হয়েছে যে বাংলাদেশে যে গণতান্ত্রিক সরকার আসে বিএনপির নেতৃত্বে, তাহলে ভারত তার সাথে সম্পর্ক মজবুত করবে। তৃতীয়ত হচ্ছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করবে, কারণ হচ্ছে জামাত অপেক্ষা তো বিএনপি ভালো, এবং বাংলাদেশে যে মৌলবাদী শক্তির মাথাচাড়া দিয়ে উঠেছিল, তাদের প্রধান কাজই ছিল প্রতি ভারতের মূল্যবাদ করা, ভারতের বিরোধিতা করা, সমালোচনা করা। কিন্তু তারেক জিয়া পরিষ্কার বলে দিয়েছেন কোনো দেশকে সমালোচনা করা যাবে না এবং টলারেন্স দেখাতে হবে এবং রিভেঞ্জফুল পলিসি থেকে বেরিয়ে আসতে হবে। সুতরাং এই বার্তা দেওয়ার সাথে সাথে তিনি যদি বাস্তবে ইমপ্লিমেন্ট করেন, তাহলে তো ভারতের কোনো কারণ নেই যে বিএনপি পরিচালিত সরকারের সাথে সুসম্পর্ক না রাখার। আমি বিশ্বাস করি এই তারেক জিয়া যে তার বক্তব্য আমি শুনলাম বিগত কয়েক মাস, অনেক ম্যাচিউর, অনেক ব্যালেন্স বলছেন এবং তার যে জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা আমি লক্ষ্য করলাম। তাহলে আমার মনে হয় তিনি ক্ষমতায় এলে আগেরকার খালেদা জিয়ার সময় যে সরকার ছিল বিএনপি পরিচালিত, তার চাইতে অনেকটা ভালো হবে। এবং পাশাপাশি রাজ্যে বিএনপি জামাতে জোট ছিল 2001 থেকে 2006, সেই সময় কিছু ভারত বিরোধিতা হয়েছিল, সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছিল, কারণ জামাত ছিল জোটসঙ্গী। এবার যেহেতু তারা বুঝতে পেরেছে জামাতের সাথে জোট বাঁধতে তাদের ইমেজ খারাপ হবে, তারা জামাত থেকে সরে এসছে, জামাতকে তারা বিরোধী রাষ্ট্রে বসিয়েছে। কিন্তু এই সরকার যখন তারেক জিয়ার নেতৃত্বে ক্ষমতা চালাবে, আমার মনে হয় ভারতের সাথে বেশ বাস্তবিক ভিত্তিতে একটা সুসম্পর্ক পারস্পরিক পরিচালিত হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আজ কমিশনের ফুল বেঞ্চের বৈঠক, সব আধিকারিককে নিয়ে আজ বৈঠকে নির্বাচন কমিশন। বাংলার ভোট নিয়ে আজ দিল্লিতে বৈঠক। সোমরাজ রয়েছে সঙ্গে, আরো জানাবে। সোমরাজ, কি জানা যাচ্ছে এই বৈঠকে কি কি নিয়ে আলোচনা হবে? সোমরাজের সঙ্গে আমরা যোগাযোগ করব। আরো একবার জানাই, আজ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক রয়েছে, সব আধিকারিককে নিয়ে আজ বৈঠকে কমিশন। বাংলার ভোট নিয়ে আজ দিল্লিতে গুরুত্বপূর্ণ এই বৈঠক। এসআইআর ও ভোট প্রস্তুতি নিয়ে বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন। ডিএম এবং সিইও দফতরের আধিকারিকদের সঙ্গে হবে বৈঠক। ভোটের কথা মাথায় রেখে বুথ পুনর্বিন্যাস নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। জেলা থেকে ভোট প্রস্তুতির রিপোর্ট নিয়েও আলোচনা। সোমরাজ রয়েছে সঙ্গে, আরো জানাবে। সোমরাজ, কি জানা যাচ্ছে এই বৈঠক নিয়ে? দেখো, সকাল 11টা থেকে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এই বৈঠক করবে, যে বৈঠকে সব জেলার জেলা শাসক
হ্যাঁ সোমরাজ। মূলত প্রথমত হচ্ছে রাজ্যে এফআইআর প্রক্রিয়ার যে টাইম লাইন বাড়ানো হয়েছে, যেখানে আগামীকাল শুনানি শেষ হচ্ছে গোটা রাজ্যে, সেই টাইম লাইন নিয়ে মূলত আলোচনা করা হবে যে সেই সময়সীমার মধ্যে কত শুনানি শেষ করা সম্ভব হলো। পাশাপাশি চূড়ান্ত ভোটার তালিকা যে প্রকাশ করা হবে তার আগে যে বিভিন্ন ডকুমেন্ট গুলি আপলোড করা হচ্ছে, দেখা যাচ্ছে বেশ কিছু ডকুমেন্টে অসঙ্গতি ধরা পড়ছে, ইআরওদের তরফেও বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ছে। তাই গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি, অর্থাৎ বিভিন্ন জেলায় জেলায় এখনো পর্যন্ত কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে বিধানসভা ভোটকে মাথায় রেখে, তা নিয়েও আলোচনা করা হবে বলে মনে করা হচ্ছে। জেলা ধরে ধরে এই আলোচনা হবে। সকাল 11টা থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। সঙ্গে থাকো সোমরাজ। আজ দিল্লিতে মুখ্য সচিবকে তলব কমিশনের, একাধিক নির্দেশ অমান্য করার অভিযোগ কমিশনের। ব্যাখ্যা দিতে মুখ্য সচিবকে দিল্লিতে তলব করা হয়েছে। সোমরাজ, কি কারণে এই তলব, কি প্রশ্নের উত্তর চাইছে কমিশন মুখ্য সচিবের থেকে? দেখো, এখনো পর্যন্ত কয়েক দফা নির্দেশ রাজ্যকে দেওয়া হয়েছে, যে নির্দেশগুলি এখনো পর্যন্ত রাজ্য কার্যকর করেনি। বিশেষ করে 2 ইআরও এবং 2 এইআরওর বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ। পাশাপাশি এফআইআর প্রক্রিয়া চলাকালীন কয়েকজন রোল অবজারভারকে বদলি করেছিল রাজ্য, সেই বদলি প্রক্রিয়া স্থগিত করতে বলেছিল জাতীয় নির্বাচন কমিশন। এই সংক্রান্ত একাধিক নির্দেশ বারবার মুখ্য সচিবকে বলা হলেও মুখ্য সচিবটা কার্যকর করা হয়নি। সেই কারণেই আজ দুপুর 3টের সময় রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে ডেকে পাঠায় জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে এই সূত্র মারফত জানা যাচ্ছে। আজ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠক করবে এবং সেই বৈঠকের পরই রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে দিল্লিতে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন। এবং সেখানে মূলত ব্যাখ্যা দেওয়া হবে যে যেখানে রাজ্যকে বেশ কিছু নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে, তারপরেও কেন সেই নির্দেশগুলি কার্যকর হলো না। বিশেষত সেই ব্যাখ্যা চাইতেই রাজ্যের মুখ্য সচিবকে এই জাতীয় নির্বাচন কমিশনের তরফে ডাকা হয়েছে বলে এই সূত্র মারফত জানা যাচ্ছে। কমিশনের ফুল বেঞ্চ রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে গোটা বিষয়টি নিয়ে ব্যাখ্যা চাইবে। গতকাল সন্ধ্যেবেলায় রাজ্যের মুখ্য সচিবকে টেলিফোন মারফত জানানো হয় জাতীয় নির্বাচন কমিশনের তরফে তিনি যাতে আজ দুপুর 3টের মধ্যে জাতীয় নির্বাচন কমিশনে আসেন। ধন্যবাদ।